গুড আফটারনুন সবাইকে। তোমরা যারা ফিউচার পয়েন্ট একাডেমিতে আমাদের ক্লাসগুলো করো প্রতিনিয়ত, তো তোমরা সকলেই জানো যে তোমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যাচ শুরু হয়ে গিয়েছে। তো তোমরা হয়তো আজকে তোমাদের গ্রাম পঞ্চায়েত ব্যাচের এটা সেকেন্ড ক্লাস, ঠিক আছে। তোমরা কালকে প্রথম ক্লাস পেয়ে গেছো এবং আজকে তোমাদের পঞ্চায়েতি ব্যাচের সেকেন্ড ক্লাস, এবং আমার তরফ থেকে এটা আমার ফার্স্ট ক্লাস ম্যাথের জন্য, ঠিক আছে। তো আমরা অবশ্যই এখানে প্র্যাকটিস করব ম্যাথের প্রশ্নগুলো। আমার অবশ্যই পিওকিউ প্রশ্ন থাকবে আমার প্রথম ক্লাসটা, বুঝতে পারছো কি বললাম। আর তোমরা যারা বেসিক থেকে প্রিপারেশন নিচ্ছ বা যারা ভাবছো যে বেসিক থেকে প্রিপারেশন নেবে, তারা অবশ্যই ফিউচার পয়েন্ট একাডেমি ভিজিট করবে এবং আমাদের প্লেলিস্টে গিয়ে আমার পুরো ম্যাথ সিরিজ ওখানে চলছে, চাণক্য ফাউন্ডেশন ব্যাচ নামে একটা, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে দেখতে পারো এবং সেখানে প্রতিদিনই 8:30টার সময় আমি লাইভে আসি রাত্রেবেলা, বুঝতে পারছো কি বললাম। চলো বেশি কথা বলবো না, আমরা চলে যাব ক্লাসে, যেহেতু রেকর্ডেড ক্লাস এবং প্র্যাকটিস সেট, আমরা এটা একটু কি দ্রুত করব, বুঝতে পারছো কি বললাম। চলো দেখো, অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে কি বলো তো, পড়াশোনা কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। তোমরা যারা পড়াশুনো করছো না, ঠিক আছে, তারা তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও, সামনে কিন্তু তোমাদের অনেক ভ্যাকেন্সি আসতেছে, ঠিক আছে। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে একটি সংখ্যা অন্য একটি সংখ্যার 25%, বড় সংখ্যাটি ছোট সংখ্যার চেয়ে 12 বেশি, বড় সংখ্যাটি কত, বুঝতে পারছো কি বললাম। তাহলে একটি সংখ্যা অন্য একটি সংখ্যার থেকে, আমরা ধরলাম এ হচ্ছে একটি সংখ্যা, ঠিক আছে, অন্য একটি সংখ্যা হচ্ছে বি, বুঝতে পারছো কি বললাম। তাহলে একটি সংখ্যা অপর একটি সংখ্যার থেকে, আচ্ছা আমাকে বলো তো, তোমরা সকলেই জানো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত স্যার, 1/4, তাই তো। তার মানে কি, তাহলে একটি সংখ্যা অন্য একটি সংখ্যার চেয়ে 25%, তাহলে একটি সংখ্যা আমরা একে ধরেছি একটি সংখ্যা, তাই তো, আর বি ছিল অন্য সংখ্যা, তাই তো। তাহলে একটি সংখ্যা যদি 4 হয়, ঠিক আছে, কি বলছে, একটি সংখ্যা অন্য একটি সংখ্যার, তাহলে অন্য একটি সংখ্যা যদি 4 হয়, তাহলে একটি সংখ্যা কত হবে বলো তো, 1। এই যে দেখো 25%, 4-এ 1, তাই তো। আবার কি বলছে, সংখ্যাটি বড় সংখ্যাটি ছোট সংখ্যার চেয়ে 12 বেশি, তাহলে এখানে দেখো তো কত ইউনিট বেশি আছে সংখ্যাটি, যে স্যার 3 ইউনিট বেশি আছে। তার মানে কি স্যার, 3-এর মান হচ্ছে স্যার 12, তাহলে স্যার 1-এর মান কত হবে স্যার, 1-এর মান হবে স্যার 4, বুঝতে পারছো কি বললাম। তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি কত ভালো করে এখানে দেখে নাও, বড় সংখ্যাটি হচ্ছে কত, অবশ্যই স্যার বড় সংখ্যাটি হবে এখানে 4, একটা 1 আর একটা হচ্ছে 3, তাহলে বড় সংখ্যাটি কত হবে স্যার, বড় সংখ্যাটি হবে 4। তাহলে বড় সংখ্যাটি 4 কী করে বের করবো স্যার, 1-এর ইউনিটের মান যদি 4 হয়, তাহলে বড় সংখ্যাটি হবে 4-4-এ 16, বুঝতে পারছো কি বললাম। তাহলে অপশান বি হয়ে যাবে তোমাদের একদম সঠিক উত্তর, বুঝতে পারছো কি বললাম। কারো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলবে, বুঝতে পারছো কি বললাম। চলো 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, একজন ব্যক্তি তার আয়ের 2/3 অংশ ব্যয় করেন, তাহলে একজন ব্যক্তি তার আয়ের 2/3 অংশ ব্যয় করেন এবং প্রতি মাসে 3200 টাকা সঞ্চয় করেন, তার মাসিক ব্যয় কত। আচ্ছা ভালো জিনিস একটা বোঝো, ধরো এখানে আমার আয়, তাই তো, ভালো করে বুঝবে, হ্যাঁ, আয়, তারপর আসে আমার ব্যয়, তারপরে তো আমার আসে সঞ্চয়, তাই তো। তাহলে আমি যদি আয় 100 টাকা করি এবং ব্যয় যদি আমি 80 টাকা করি, তাহলে আমি সঞ্চয় কত টাকা করছি স্যার, স্যার অবশ্যই স্যার আয় 100 টাকা করলে ব্যয় যদি 80 টাকা করেন, তাহলে অবশ্যই স্যার সঞ্চয় 20 টাকা করছেন, তাই তো, বুঝতে পারছো কি বললাম, ক্লিয়ার। তাহলে দেখো এই অঙ্কটাতে কি বলছে ভালো করে বোঝো, অঙ্কটাতে কি বলছে সেটা ভালো করে বোঝো। বলছে এক ব্যক্তি তার আয়ের 2/3 অংশ কি করে ব্যয় করে, তার মানে কি 2/3 অংশ মানে কি স্যার, সে যদি 3 টাকা আয় করে, তাহলে 2 টাকা কি করে স্যার ব্যয় করে, তাহলে 3 টাকা যদি সে আয় করে, তাহলে 2 টাকা স্যার কি করে ব্যয় করে, তাই তো। তাহলে তার আয় যদি 3 টাকা হয় এবং ব্যয় যদি 2 টাকা হয়, তাহলে স্যার তার সঞ্চয় কত টাকা হবে স্যার, অবশ্যই স্যার 1 টাকা হবে, কারণ স্যার আয় থেকে ব্যয় যাওয়ার পরেই তো স্যার সঞ্চয়টা থাকে, তাই তো। তাহলে 1 ইউনিটের মানটাই কি দেখো অঙ্কে দেওয়া আছে, বলছে সে মাসে 3200 টাকা সঞ্চয় করে, তাই তো। তাহলে 1 ইউনিটের মান যদি স্যার 3200 টাকা হয়, তাহলে স্যার বলছে কি তার মাসিক ব্যয় কত স্যার, ব্যয়ের ইউনিট কত স্যার, ব্যয়ের ইউনিট হচ্ছে স্যার 2, তাহলে 1-এর মান যদি 32 হয়, তাহলে 2-এর মান কত হবে স্যার, 32কে 2 দিয়ে গুণ করবো স্যার, কত হবে স্যার 64, তাহলে 6400 টাকা কী করে সেই ব্যক্তিটি প্রত্যেক মাসে ব্যয় করে, তাহলে তোমাদের অপশান সি হয়ে যাবে একদম সঠিক উত্তর, বুঝতে পারছো কি বললাম, একদম ভালোভাবে একদম দ্রুত করব পরীক্ষায়, বুঝতে পারছো কি বললাম। চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে, বলছে 400 টাকার উপর 10 বছরের সরল সুদ 280 টাকা হলে বার্ষিক সুদের হার কত। দেখো বার্ষিক সুদের হার মানে কি স্যার, R%, আমরা কি জানি স্যার 100 গুণন আই, তাই তো, নিচে কি আসে স্যার
পি গুণন টি, তাই তো? তাহলে 100 গুণন আই কত স্যার? আই মানে স্যার সুদ 280 টাকা, পি কত স্যার? 400 টাকা, গুণন স্যার কত বছরের জন্য স্যার? টি কত স্যার? 10। বুঝতে পারছো কি বললাম? এখানে দূরে শূন্য, এখানে দূরে শূন্য কাটবো, এখানে একটা কাটবো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 7। তাহলে কত পার্সেন্ট হবে স্যার? 7%। তাহলে আর সমান সমান কী হচ্ছে স্যার? 7%। তাহলে অপশান বি হয়ে যাবে স্যার সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? একদম পরীক্ষার হলে কোনো কথা হবে না, একদম সহজে। আরও একভাবে তোমরা এটা করতে পারো, দেখো কি বলছে। বলছে 10 বছরে সরল সুদ কত টাকা হয়? 280 টাকা হয়, তাই তো? তাহলে 10 বছরে স্যার যদি 280 টাকা হয়, তাহলে স্যার 1 বছরে কত হবে স্যার? অবশ্যই স্যার 28 টাকা হবে। তাহলে স্যার 1 বছরে যে 28 টাকা হচ্ছে, স্যার কত টাকায় হচ্ছে? স্যার 400 টাকায়, তাই তো? মোট টাকাটা 400, তাই তো? তাহলে 400 টাকায় 1 বছরে কত হচ্ছে স্যার? 28 টাকা, গুণন স্যার পার্সেন্টেজ কত হবে স্যার? 100তে 0 0 কেটে দেবো, 4 দিয়ে কাটলে 7। বুঝতে পারছো? তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে করবে, অসুবিধার কিছু নেই। তোমাদের যেভাবে সহজ লাগে তোমরা সেভাবে করবে। বুঝতে পারছো কি বললাম? চলো পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্ক কি বলছে। 4 নম্বর অঙ্ক কি বলছে দেখো। একটি বিদ্যালয়ের 8 জন শিক্ষকের গড় বয়স কত স্যার? 40 বছর। একজন শিক্ষক 55 বছর বয়সে কি হয় স্যার? মারা যান। তার পরিবর্তে 39 বয়সী আরেকজন শিক্ষক যোগ দেন। তাহলে বলছে এখন শিক্ষকদের গড় বয়স কত? আচ্ছা, আগে শিক্ষক কতজন ছিল স্যার? 8 জন, তাই তো স্যার? 8 জনের গড় বয়স কত ছিল স্যার? 40। তাহলে 8 জনের স্যার মোট বয়স কত ছিল স্যার? 320, 4 8 32, 320। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা কি পেলাম আমরা? 8 জনের গড় বয়স পেলাম। তাহলে 8 জনের গড় বয়স কত পেলাম স্যার? 320। স্যার এখান থেকে কী হয়েছে স্যার? 55 বছর বয়সের একজন মারা গেছে, তাই তো? তাহলে এটা কী করবো স্যার? বিয়োগ কত হচ্ছে স্যার? 5 6 2। তাহলে এই যে 265 আমরা পেলাম, এটা কী পেলাম স্যার? এটা পেলাম আমরা 7 জনের বয়স পেলাম। বুঝতে পারছো কি বললাম? 55 বছর বয়সের একজন শিক্ষক মারা যাওয়ার পরে যে বয়স 7 জন শিক্ষক থাকে, আমরা এটা তাদের মোট বয়স পেলাম। তাহলে কি বলছে? সেই শিক্ষকটা যে মারা গেছে তার পরিবর্তে কি হয়েছে? 39 বছর বয়সী একজন শিক্ষক যোগ দিয়েছিলেন। তাহলে 39 বছর যদি একজন শিক্ষক যোগ দেয়, তাহলে কী করবো স্যার? 39 যেটা সেটা যোগ করবো। আমি একদম বোঝাচ্ছি তোমাদের। 14 4 0, আর এখানে কত হচ্ছে? 3। তাহলে কত হচ্ছে স্যার? 304। তাহলে এই যে 304 যে আমরা পেলাম, এটা কী পেলাম স্যার? 8 জনের বয়স পেলাম। তাহলে 8 জনের যদি বয়স আমরা 304 পাই, তাহলে তাদের গড় বয়স কত হবে স্যার? এটাকে 8 দিয়ে ভাগ করবো। 3 8 24, 8 8 64। বুঝতে পারছো কি বললাম? কাটলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 38 বছর হয়ে যাবে তাদের নতুন গড় 8 জন শিক্ষকের। বুঝতে পারছো কি বললাম? দেখো ভালো করে বোঝো। এখানে 8 জন শিক্ষকের গড় বয়স ছিল 40, তাহলে 8 জন শিক্ষকের মোট বয়স কত? 32, তাই তো? 8 জন শিক্ষকের মোট বয়স কত? 32, মানে 320। তাহলে 320 থেকে আমরা 55 বিয়োগ করবো। কেন বিয়োগ করবো স্যার? কারণ 55 বছরে একজন কি শিক্ষক মারা গিয়েছে। তারপরে 55 বছর শিক্ষক একজন মারা যাওয়ার পরে স্যার যে বয়সটা পড়ে থাকবে সেটা কী থাকবে স্যার? 7 জনের মোট বয়স পড়ে থাকবে। তারপরে স্যার তাদের সাথে একজন নতুন শিক্ষক যোগ হয়েছে, কে? 39 বছর বয়সী। তাহলে 39 স্যার কী হবে? যোগ করে দেবো। তাহলে আমরা 265 সাথে 39 যোগ করলে কী পেলাম? এই যে 304টা কী পেয়েছিলাম? এটা 8 জনের বয়স পেয়েছিলাম। 8 জনের বয়স। বুঝতে পারছো কি বললাম? তাহলে 8 জনের বয়সে 304 হয়, তাহলে গড় কী করে বের করি আমরা? 8 জনের বয়সটা, পুরো বয়সটা উপরে আর সংখ্যাটা হচ্ছে নিচে 38। বুঝতে পারছো কি বললাম? বোঝা গেছে সবার? কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে বলবে। বুঝতে পারছো কি বললাম? চলো 5 নম্বরটা কি বলছে একটু দেখি। বলছে দুটি পূর্ণ সংখ্যার যোগফল কত বলছে স্যার? 80। তাদের পার্থক্য মানে বিয়োগফল বলছে 20। সংখ্যাদ্বয়ের বর্গের পার্থক্য কত? আচ্ছা, আমরা বড় সংখ্যাটা যদি আমাদের বের করতে বলতো, বড় সংখ্যা, তাহলে আমরা কী করে বের করি স্যার? আমরা সবাই জানি স্যার যে x + y/2, তাই তো? তাহলে x কত স্যার? 80 যোগ 20 বাই কত? 2। তাহলে আমার বড় সংখ্যাটা কত হবে স্যার? 102 দিয়ে ভাগ করলে 50, তাই তো? আর ছোট সংখ্যাটা কত হবে স্যার? ছোট সংখ্যাটা হবে স্যার x - y/2। তাহলে 80 বিয়োগ কত হবে স্যার? 20/2। তাহলে কত হচ্ছে স্যার? 60। তাহলে 30। তাহলে আমি একটি সংখ্যা পেলাম 50, আর একটি সংখ্যা পেলাম কত? 30। তাহলে এই যে সংখ্যাদ্বয়ের বর্গের পার্থক্য মানে বর্গ করে তাদের বিয়োগফলটা কত? তাহলে 50-এর বর্গ করব আমরা,
এবং এদিকে 30-এর বর্গ করব, তাই তো। 50-এর বর্গ কত স্যার? 5 5 25 আর 2টা শূন্য। 30-এর বর্গ কত স্যার? 9 আর হচ্ছে 2টা শূন্য। তাহলে 25 থেকে 900 কী করবো স্যার? 2500 থেকে 900 স্যার বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে স্যার? 1600। তাহলে 1600 হয়ে যাবে স্যার আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? অপশান বি হচ্ছে 1600। এটা মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের সব PYQ কোশ্চেন। বুঝতে পারছো কি বললাম? এগুলো সব কিন্তু তোমাদের PYQ কোশ্চেন। এই প্রশ্নগুলো তোমাদের বিগত পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসেছে। বুঝতে পারছো কি বললাম? তো একদম ভালোভাবে কনসেপ্ট ধরে ধরে বেসিকভাবে আমরা সবগুলো করার চেষ্টা করব এবং দ্রুত করারও চেষ্টা করব। বুঝতে পারছো কি বললাম? তোমরা, আমি এটা বড় হয়ে গেল তোমাদের দেখে মনে হচ্ছে স্যার এত বড় করে করাচ্ছে কেন? এখানে কিন্তু বড়র কিছুই নেই। বুঝতে পারছো কি বললাম? বড় সংখ্যাটা আমি বের করার জন্য যারা প্রথম আছো, যারা নতুন আছো তাদের জন্য আমি থ্রু করলাম। যারা পুরনো আছো তারা জানো এটা কী করে করতে লাগবে। এখান থেকে তোমরা বলতে পারবে যে 80 আর 20 যোগ করবে 100, তার মানে বড় সংখ্যাটি একবারই 50 পেয়ে যাবে, এবং 80 এর 20 বিয়োগ করলে 60, 2 দিয়ে ভাগ করলে 30 পেয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? চলো পরের অঙ্ক দেখি কি বলছে। দেখো আমাদের যে গ্রাম পঞ্চায়েতের যে ব্যাচটা চলছে এবং তোমরা লাইভ রেকর্ডেড ক্লাস পাচ্ছ, প্রত্যেক দিনই 2টের সময় করে পেয়ে যাবে ক্লাস। তোমরা সোমবারের দিন পেয়ে যাবে পরিচিত স্যারের ক্লাস, জিকে ক্লাস, এবং মঙ্গলবার আজকে তোমরা পেয়ে যাবে আমার ম্যাথ ক্লাস, মানে পেয়ে গেছো অলরেডি। এবং বুধবারের দিন তোমরা বেঙ্গলি পেয়ে যাবে নিতেই স্যারের কাছ থেকে, যিনি তোমাদের এখন চাণক্য ফাউন্ডেশন ব্যাচে কিন্তু রিজনিং করাচ্ছে। বুঝতে পারছো কি বললাম? ইংলিশ তোমরা অবশ্যই পরিচিত স্যারের কাছ থেকে পেয়ে যাবে, চাণক্য ফাউন্ডেশন ব্যাচে তিনি জিকে করাচ্ছে এবং সেখানে অবশ্যই তিনি ইংলিশও করাবেন। বুঝতে পারছো কি বললাম? ম্যাথ তোমরা আবার পেয়ে যাচ্ছ ফ্রাইডে, এবং তোমরা স্যাটারডে মানে হচ্ছে শনিবারের দিন পরিচিত স্যারের কাছ থেকে আবার জিকে ক্লাস পেয়ে যাচ্ছ। এই হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত ব্যাচের ক্লাস রুটিন। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? ভালো করে রুটিনটা একটু স্ক্রিনশট নিয়ে নেবে। এটা তোমার এই রুটিন অনুযায়ী তোমাদের প্রতিদিনই তোমার ক্লাস পেয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? এখন লাইভ দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ একটু সময়ের অভাব হচ্ছে। ঠিক আছে, চেষ্টা করছি, যদি সময় বের করতে পারি অবশ্যই তোমাদের এটা লাইভ দিয়ে দেবো। বুঝতে পারছো কি বললাম? দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, যদি মনসুন, আচ্ছা এটা একটা রিজনিং দিয়ে দিয়েছে, মনসুনের এনবিটি। আচ্ছা ভালো, চলো MASO আর হচ্ছে N, এটার কোড কত দেওয়া আছে স্যার? NBTPO, তাই তো। তো তোমরা সকলেই জানো যে এগুলোর কি করতে লাগবে আমাদের মান। তোমরা, আমার কিন্তু এটা দেখেই বুঝতে পারছি কোনটা উত্তর হবে। ঠিক আছে, দেখেই বুঝতে পারছি। দেখো এখানে M থেকে N হয়েছে, A থেকে B হয়েছে, S থেকে T হয়েছে, O থেকে P হয়েছে, N থেকে O হয়েছে, মানে কি এক ঘর করে বৃদ্ধি পেয়েছে। এক ঘর করে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। দেখো M এর কোড কত স্যার? 13, এর কোড কত? 1, এসের কোড কত স্যার? 19, ওর কোড কত স্যার? 15, N এর কোড কত স্যার? 14, N এর কোড কত স্যার? 14, B এর কোড কত স্যার? 2, T এর কোড কত স্যার? 20, P এর কোড কত স্যার? 16, ওর কোড কত স্যার? 15। বুঝতে পারছো কি বললাম? দেখো 14 থেকে 15 হয়েছে, 15 থেকে 16 হয়েছে, 19 থেকে 20 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 13 থেকে 14 হয়েছে। বুঝতে পারছো কি বললাম? তাহলে আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে ওয়ার্ল্ড, WORLD। তাহলে কি হবে স্যার? এটা কত স্যার? 23, এটা 15, এগুলো না লিখলেও হবে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, 18, 12 আর হচ্ছে কত? 4। কোডগুলো একদম জলের মতো মুখস্থ থাকবে। বুঝতে পারছো কি বললাম? তাহলে ডাব্লুর কোড যদি 23 হয়, তাহলে 24-এর কোড কত স্যার? X। ও যদি 15 হয়, ওর পরে কি স্যার? ওর পরে স্যার P, 15-এর পরে স্যার 16, 16-এর কোড স্যার P। আর হচ্ছে স্যার 18, তাহলে S হচ্ছে স্যার 19, তাহলে S। এল এর পরে কি স্যার? এল এর কোড 12, তাহলে 13-এর কোড কি স্যার? অবশ্যই স্যার M। আর ডি এর কোড কি? ডি, তার সাথে কি হবে স্যার? যোগ 1 হবে, তাহলে কত হবে? E, মানে 4 থেকে 5 হয়ে গেল। তাহলে দেখো তোমরা অপশান এতেই কিন্তু এর উত্তরটা পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু তোমাদের করতে সুবিধা হবে, এটা একটু সহজ ছিল। আর তোমাদের এগুলো করতে সুবিধা যতক্ষণ তোমাদের কোডগুলো মুখস্থ আছে ততক্ষণই তোমাদের সুবিধা হবে, এটা ভালো করে মাথায় রাখো। বুঝতে পারছো কি বললাম? কারণ এখানে 1 ঘর করে পিছিয়ে দিয়েছে, যদি 3 ঘর 4 ঘর করে পিছিয়ে দিত তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হতো, সময় লাগতো। বুঝতে পারছো কি বললাম? চলো কোডগুলো ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? চলো 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। খুব সুন্দর একটি প্রশ্ন। 7 নম্বর বলছে, একটি স্কুলে 2000 জন ছাত্রছাত্রী আছে, যার 40% মেয়ে। প্রতিটি ছেলের মাসিক ফি কত? 400 টাকা, এবং প্রতিটি মেয়ের ফি ছেলের তুলনায়
25% কম, ছেলে ও মেয়ের মোট ফি কত? খুব সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে? তো তোমরা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ? আমি একটু তাড়াতাড়ি কীভাবে করতে হবে সেই প্রসেসটাই দেখাচ্ছি এবং শর্ট করে আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা টোটাল ছাত্র কতজন স্যার? টোটাল ছাত্র হচ্ছে 2000। আচ্ছা 2000 জনের মধ্যে যদি 40% মেয়ে থাকে, হ্যাঁ, তাহলে 60% কী আছে স্যার? ছেলে আছে, বয় আছে। 40% যদি গার্ল থাকে তাহলে 60% স্যার কী আছে? বয় আছে, তাই তো? এবং প্রতিটি ছেলের মাসিক ফি কত স্যার? 400 টাকা। তার মানে কি স্যার, এই টোটাল 2000 এর 60% ছেলে এবং তাদের মাসিক ফি কত স্যার? 400। বুঝতে পারছো কি বললাম? বোঝা গেল কি বললাম? এটা ছেলেদেরটা গেল, এখানে তো জায়গা হচ্ছে না, কি করব? এক সেকেন্ড। আচ্ছা আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি এক কাজ করি, দাঁড়াও। এখানে আমি প্লাস করব, মেয়েরটা অ্যাড করব, আমি নিচে করে দিচ্ছি, হ্যাঁ? তাহলে মেয়ে কত ছিল? 2000 জনের মধ্যে স্যার 40%, আর এদের যে স্যালারিটা ছিল বা এদের যে ফি ছিল সেটা কত ছিল? 400 টাকার কত পার্সেন্ট ছিল? 400 টাকার কত পার্সেন্ট ছিল? 400 টাকার কত পার্সেন্ট ছিল? 25% কম ছিল, তার মানে 75% ছিল। 75/100। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? দেখো এখানে শূন্য, এখানে শূন্য কাটা যাচ্ছে, এখানে শূন্য, এখানে দুটো শূন্য কাটা যাচ্ছে, ঠিক আছে? আর এখানে সে কাটা যাওয়ার মতো কি আছে? এখানে আছে 40, তো আর তো কোনো কিছু কাটা যাচ্ছে না। এখানে দুটো শূন্য এখানে কেটে দিয়েছি, এখানে দুটো শূন্য এখানে কেটে দিয়েছি। 75 দিয়ে আমাকে 16কে গুণ করতে হবে। আচ্ছা যাতে গুণ না করতে হয় তার জন্য কি করতে পারি? এক সেকেন্ড একটু দাঁড়াও। আমরা যাতে গুণ করতে না হয় তার জন্য একটা ভালোভাবে কাটাকাটি করতে হবে। গুণ করতে হলে আবার বুঝতে অসুবিধা হবে। এখানে ছিল 75%, তাই তো? 75 দিয়ে 100কে কাটি 3, আর এখানে আসবে 4। এটা শূন্য একটা, এটা শূন্য একটা কেটে দেই, 4 দিয়ে এই 4কে খতম করে দেই, তাই তো? আর এখানে দেখো এই প্লাস কিন্তু আছে, হ্যাঁ, এটার সামনে। এখানে শূন্য, এখানে শূন্য কেটে দিই, আর তো কোনো কিছু কাটা যাচ্ছে না। তাহলে দেখো উপরেরটাতে কত থাকতেছে? 4 6 24, তাই তো? এই দুটো গুণ 4 6 24 আর 2 24 গুণ 48, তাই তো? তাহলে 4 আর 48, আর কয়টা শূন্য? 1 2 3 4, 4টা শূন্য। বুঝতে পারছো কি বললাম? তারপর প্লাস এখানে কি থাকছে? 3 4 12, আর 3 4 12, আর তো কোনো কিছু নাই, তাই না? 3 4 12, আর হচ্ছে 2 12 24, তাহলে এখানে হচ্ছে 24, আর কয়টা শূন্য থাকছে? 1 2। এই শূন্যটা কিন্তু কাটিনি, এটা কোনটা দিয়ে কাটছি? এই শূন্যর সাথে এই, আরে এটাতে কাটাকাটিটা বলছি। এক সেকেন্ড দাঁড়াও তো, একটু দেখে নিই। এখানে 3 আর 4, এখানকার 3 আর 4, এখানকার একটা শূন্য, এই 20 শূন্য কিন্তু কাটা হয়নি, এটা কিন্তু আগে কেটেছিলাম। ভালো করে দেখে নিবে, এটা কাটাকাটিটা ভালো করে একটু করে নেবে। এখানে কিন্তু শূন্যটা কাটি নাই, ঠিক আছে? আগের বারেই ছিল তো, আগেরটাতে যখন করলাম। তাহলে এখানে কত হবে? 4টা শূন্য হবে, 1 2 3 4। তাহলে এই দুটো যোগফলই হয়ে যাবে কি? আমার ছেলে ও মেয়ের কি টোটাল ফি। বোঝা গেল? কত হচ্ছে তাহলে? 7,20,000 টাকা। এখানে জায়গার অভাবে একটু অঙ্কটা ভালো করে করাইতে পারলাম না। এক সেকেন্ড আমি একটু দেখি যদি কোথাও করানো যায়। স্লাইডও নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলবে, হ্যাঁ? আশা করি বুঝে যাবে, আশা করি তোমরা বুঝে যাবে। আমি একবার এখানে ভালো করে তোমাদের বুঝিয়ে দেই, ঠিক আছে? দেখো টোটাল ছেলে কত ছিল? 2000-এর মধ্যে 60% ছেলে ছিল, গুণন তাদের মাসিক ফি কত করে? 400 টাকা করে। আমরা কাটলাম, এখানে 400 দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে দিলাম, আর এখানে থাকে 4 6 24, আর এখানে কি 4টা শূন্য, তাহলে যে 4 6 24 আর 24 গুণ 48, আর এখানে 4টা শূন্য আছে। বুঝতে পারছো? তারপরে প্লাস চিহ্ন প্লাস,
নিচেরটাতে আসো, দেখো 2000 মেয়ের মধ্যে 40%, তাহলে 40/100 মেয়ে গুণন তাদের ফি কত ছিল, 400 টাকার কত পার্সেন্ট ছিল, 75%। কেন? কারণ 25% কম ছিল। বুঝতে পারছো কি বললাম? তাহলে 75/100 কাটলে কত হচ্ছে, 3/3 25 75, 4 25 100। ঠিক আছে, এই নিচের এখানকার 100 2 0, এই 400 2 0 কেটে দিয়েছি, 4 4 এখানে কেটে দিয়েছি, তাহলে এখানে থাকছে 3 4 12 আর 2 12 24 আর 1 2 3 4 4টা 0, 48 আর 24 যোগ করলে কত হচ্ছে 72, আর এখানে 4টা 0 জন্য 4টা 0। বুঝতে পারছো কি বললাম? তাহলে 7,20,000 টাকা হয়ে যাবে এটার সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? জায়গা ছিল না অঙ্কটাতে, বোঝা গেল? এটা কিন্তু এক লাইনই হইতো এটা, হ্যাঁ, সহজভাবে একদম। আর যদি তোমরা করতে চাও তাহলে তোমরা 2000-এর মধ্যে তোমাদের 40% আসবে কত, 800, তাই তো? আর এটা আসবে মেয়েদের সংখ্যা, ছেলেদের সংখ্যা আসবে 1200। তোমরা এখান থেকেও করতে পারো, অসুবিধার কিছু নেই। বুঝতে পারছো কি বললাম? ওইভাবেও করতে পারো। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার্স বেগে চলতে 150 মিটার একটি দীর্ঘ সেতু পার হতে কত সময় নেবে? আমরা কি জানি স্যার, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, তাই তো? আর টাইম সমান সমান তাহলে স্যার কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। বুঝতে পারছো কি বললাম? এটা আমরা সকলেই জানি, তাই তো? এটা আমাদের একটা জানা বিষয়, ঠিক আছে? যারা বেসিক জানো না তারা অবশ্যই প্লে লিস্ট থেকে ক্লাসগুলো করে নেবে। বুঝতে পারছো কি বললাম? আমরা কি জানি, ট্রেন যখন একটা ব্রিজ পার করে, একটা ট্রেন যখন একটা ব্রিজ পার করে, তখন সেই ট্রেনটি ব্রিজটি পার করার সময় কি করে, তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, তাই তো? তাহলে দূরত্বটা তার কি হয়ে যাবে, তাহলে দূরত্বটা হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে, মোট দূরত্ব হয়ে যাবে। তাহলে মোট দূরত্ব কত হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাই তো? তাহলে বাই কি হবে, বাই হবে বাই হবে স্পিড, যেহেতু আমাকে টাইম বের করতে বলছে, তাহলে স্পিডটা কত হবে, 72। বুঝতে পারছো? যেহেতু এটা ঘন্টায় আছে এবং এটা মিটারে আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, সেকেন্ডে বের করতে হবে। উত্তর আমাদের যেহেতু সেকেন্ডে আছে, তাই তো? তাহলে আমাকে কী করতে হবে, সেকেন্ডে বের করতে হবে। আমরা ঘন্টাকে সেকেন্ডে বের করলে কি করব স্যার, 5/18 দিয়ে গুণ করব। ভালো করে বুঝে নাও, আমরা যখন সেকেন্ড থেকে ঘন্টায় যাব তখন কি করব, 18/5 দিয়ে গুণ করব। আবার ঘন্টা থেকে যখন আমরা সেকেন্ডে যাব, আওয়ার্স থেকে যখন আমরা সেকেন্ডে যাব, তখন 5/18 দিয়ে গুণ করব। বুঝতে পারছো কি বললাম? তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে, 5 3 8, 280। আর নিচে দেখো এখানে কাটা যায়, 4 4 5 20, 0 20। বুঝতে পারছো কি বললাম? 0 0 কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 28কে 14 হচ্ছে। তাহলে কত সেকেন্ড সময় লাগবে স্যার, 14 সেকেন্ড সময় লাগবে সেই ব্রিজটাকে পার করতে, সেই ট্রেনটির। বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার? বোঝা গেল সবার? চলো 9 নম্বর কি বলছে দেখি। দেখো 9 নম্বর বলছে যে স্থির জলে একটি নৌকোর গতি 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতি 1 কিলোমিটার পার আওয়ার, স্রোতের অনুকূলে চললে 20 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো নদীটায় সাধারণত কীরকম থাকে, এরকম থাকে, তাই তো? তাহলে প্রতিকূল আর অনুকূল মানে কি? প্রতিকূল মানে কি, তোর এদিকে স্রোত যাচ্ছে, তাহলে প্রতিকূল মানে কি, স্রোতের বিপরীতে। আর অনুকূল মানে কি, স্রোতের দিকে। বোঝা গেল কি বললাম? প্রতিকূল মানে স্রোতের বিপরীত দিকে এবং অনুকূল মানে স্রোতের দিকেই, তাই তো? তাহলে স্থির জলটা যখন স্থির, যখন কোনো স্রোত থাকে না, তখন নৌকাটা 4 কিলোমিটার যায় 1 ঘন্টায়, ঠিক আছে? আবার স্রোতের গতি যদি 1 কিলোমিটার হয়, তার মানে কি, যদি স্রোতের অনুকূলে যায়, তাহলে স্যার নৌকার গতি আর স্রোতের গতি কী হয়ে যায় স্যার, যোগ হয়ে যায়। তাহলে কত টোটাল, তার স্পিডটা তখন নৌকার কত হয়ে যায় স্যার, 5 হয়ে যায়। যদি স্রোতের অনুকূলে যেত তাহলে কী হইতো স্যার, তাহলে নৌকার স্থির জলে 4, স্রোতের অনুকূলে স্রোতটা তো তাকে বাধা দিবে, তখন যখন স্রোতের প্রতিকূলে যাবে তখন স্রোতটাকে কী করবে, তাকে বাধা দেবে। তার মানে কত বাধা দেবে, তার 1 কিলোমিটার প্রতি ঘন্টায় বাধা দেবে। তাহলে তখন 4 থেকে কিন্তু 1 বিয়োগ করতে হতো। বুঝতে পারছো কি বললাম? তাহলে স্রোতের অনুকূলে কত যায় স্যার, 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। তাহলে 20 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে স্যার, তাহলে 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার, 20 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? তাহলে কী হবে স্যার,
যখন টাইম বের করব তাহলে ডিস্টেন্স আপন স্পিড হয়, তাই তো। তাহলে 1 ঘন্টায় তার 5 কিলোমিটার স্পিড হয়, তাহলে ডিস্টেন্স কত স্যার 20/5, কাটলে কত হবে স্যার 4, তাহলে 4 ঘন্টা লাগবে স্যার সময়। বুঝতে পারছো কি বললাম? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? অপশান এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? চলো তারপর পরের অঙ্ক দেখি কি বলছে। বলছে 10 নম্বর অঙ্ক, যে গণেশ, রাম, সোহন একসাথে একটি কাজ 16 দিনে করতে পারে। গণেশ ও রাম একসাথে একই কাজ 24 দিনে করতে পারে। সোহন একা কাজটি কত দিনে করবে? আমরা দেখেই উত্তর বলে দিব যে এটার উত্তর 48 হবে। বুঝতে পারছো কেন বলো তো? কারণ তাদের এলসিএমটা 48 আসবে, আর এখানে 2 আর 3 আসবে। দেখো গণেশ আমি জি ধরছি, গণেশ যোগ রাম যোগ সোহন কত দিনে করে স্যার? তারা 16 দিনে করে। আর গণেশ যোগ রাম তারা কত দিনে করে স্যার? 24 দিনে করে। বুঝতে পারছো কি বললাম? তাহলে এদের এলসিএম কত আসবে? 48, তাই তো। তাহলে তাদের এফিসিয়েন্সি কত আসবে স্যার? এখানে আসবে স্যার 3, এখানে আসবে স্যার 2। তার মানে কি স্যার, তারা যখন 3 জনে কাজ করে, তাই তো, তাদের এফিসিয়েন্সি কত? 3। এবং যখন গণেশ আর রাম কাজ করে তখন তাদের এফিসিয়েন্সি কত আসে স্যার? 2। তাহলে স্যার সোহানের এফিসিয়েন্সি কত স্যার? তাহলে 3 থেকে স্যার 2 বিয়োগ করতে হবে, তাহলে সোহানের এফিসিয়েন্সি পাবো, তাই তো 1। আর স্যার কত দিন সমান কি স্যার? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 48, সোহানের এফিসিয়েন্সি হচ্ছে কত? 1। তাহলে কত দিনে করবে স্যার? 48 দিনে করবে। বুঝতে পারছো কি বললাম? অপশান বি বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? একদম সহজ অঙ্ক ছিল এগুলো, অঙ্ক তোমাদের গ্রাম পঞ্চায়েতে এসেছিল। বুঝতে পারছো কি বললাম? চলো 11 নম্বর কি বলছে দেখি। 11 নম্বর বলছে, একজন দোকানদার তার পণ্যের চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেয়। দেখো চিহ্নিত মূল্য মানে কি ভালো করে বুঝো। চিহ্নিত মূল্য মানে কি স্যার? মানে তোমরা যখন কলগেট কিনতে যাও বা কোনো কিছু কিনতে যাও তখন দেখবে সেই প্যাকেটটার উপরে একটা দাম লেখা থাকে, যে 5 টাকা বা 50 টাকা, তাই তো, একটা দাম লেখা থাকে। বা ওষুধ কিনতে যাবে দেখবে ওষুধের উপরে একটা দাম লেখা থাকে যে 220 টাকা। তোমাকে কি বলে যে এটার উপরে আমি কি করব, 220 টাকা দাম লেখা আছে, এটার উপরে আমি 20% তোমাকে ডিসকাউন্ট দেবো, তাই তো। তো এখানেও তাই হয়েছে যে একটা চিহ্নিত মূল্যের উপর কি করছে, 20% ছাড় দেয়। একটি পণ্যের চিহ্নিত মূল্য কত? দেখো চিহ্নিত মূল্য হচ্ছে কত? 440। তাহলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা এটা সব থেকে সহজ আমি তোমাদের বলেছিলাম। 20% মানে তার ফ্র্যাকশন ভ্যালু কত স্যার? 1/5, তাই তো। 20% মানে তার ফ্র্যাকশন ভ্যালু কত স্যার? 1/5। মানে কি স্যার, 5 টাকা যদি চার চিহ্নিত মূল্য হয়, মার্ক প্রাইস হয়, তাহলে 1 টাকা স্যার কী হবে স্যার? তার ডিসকাউন্ট। তাহলে তার স্যার এসপি কত হবে স্যার? তাহলে স্যার তার এসপি হবে 4 টাকা। বুঝতে পারছো কি বললাম? সে 5 টাকাতে 1 টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে বা ছাড় দিয়ে বিক্রি করে, তাহলে কত টাকা বিক্রি করে? 4 টাকা বিক্রি করে 20%-এর মানে। তার মানে যে 740টা কী আছে তার চিহ্নিত মূল্য, কিন্তু আমরা এখানে চিহ্নিত মূল্য কত পেয়েছি? 5, তাই তো। তাহলে 5-এরই মান কত হচ্ছে স্যার? 740। বিক্রয় মূল্য বের করতে বলছে, বিক্রয় মূল্য কত ইউনিট? 4 ইউনিট স্যার। তাহলে 4-এর মান কত হবে? বুঝতে পারছো কি বললাম? 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5-একে 5, 5 সাড়ে 4, 4-5 20, আর হচ্ছে 5-8 40। তাহলে 4-8 32-এর 2, একটাই অপশান আছে এ নম্বর অপশান, ঠিক আছে। লাস্টে ইউনিট ডিজিট দিয়েও আমরা উত্তর করে দিয়ে আসতে পারি পরীক্ষায়। আর 4-4 16, আর 3 9, 4-1 5, 529 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 592 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? ভালো করে বোঝো। যদি তোমাদের ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ না থাকে, আমার অবশ্যই পার্সেন্টেজের ক্লাসটা দেখে আসো, তাহলেই তোমাদের কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছো কি বললাম? তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যারা নতুন তারা দেখো কি বলছে, 20% ছাড় দেয় মানে কি, তার মার্ট প্রাইস আর এসপি, ঠিক আছে, মানে সেলিং প্রাইস, তাই তো। তাহলে মার্ট প্রাইস যদি তার 100 টাকা হয়, তার সেলিং প্রাইস সে কত টাকা দেয়? 80 টাকায় দেয়, তাই তো। তার মার্ট প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস কত? 80, কারণ কি 20% ছাড় দেয়। তার মানে এই 100-র মানটা কত দেওয়া আছে স্যার?
এই 100 মানটা দেওয়া আছে 740 গুণন স্যার সেলিং প্রাইস কত স্যার 80, তাহলে 80 মানটা কত, কাটাকাটি করো, এটাতে উত্তর চলে আসবে, অসুবিধার কিছু নেই। 0 0 0 0, তাই তো? তাহলে কত হবে? 4 8 32 2, হাতে থাকবে 3, 7 8 56 আর 3 59। বুঝতে পারছো কি বললাম? যেভাবেই করো স্যার সেভাবেই হবে, এটা হচ্ছে বেসিক একদম। যে মাঠ ফেটে যদি আমার 100 টাকা হয়, আমি 20% ছাড় দিই, তাহলে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? 80 টাকা হবে। বুঝতে পারছো কি বললাম? তো তোমাদের যেভাবে খুশি সেভাবে করবে। ফ্যাশন ভ্যালুতে সব থেকে ভালো হয় 20% মানে 1/5, 5-এর ভ্যালু 740, 4-এর মান কত হবে? মানে যেভাবে খুশি সেভাবে করো। বুঝতে পারছো কি বললাম? চলো 12 নম্বরটা করি। কি বলছে দেখো, এ ও বি এর গড় বয়স কত বছর? 51 বছর। এ বি এর চেয়ে 2 বছরে বড় হলে এ বি এর বর্তমান বয়স কত হবে? দেখো, আমি তোমাদের একটা যখন গড়ের ক্লাস করেছিলাম তখন কি করিয়েছিলাম, যে যদি 5 6 7 থাকে তাহলে এটার গড় কত হবে স্যার? মাঝখানে যে সংখ্যা থাকবে স্যার সেটাই হবে, তাই তো? তাহলে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে, তাই তো? তাহলে এখানে আছে 51 গড়, তার মানে কি? আবার তাদের দুজনের বয়সটা 2 বছরে, কি 2 বছর যেহেতু বড় বলছে, তাই তো? তার মানে একটাই দিকে হবে 50 আর একটা কি হবে? 52 হবে, তাই তো? যেহেতু মাঝখানেরটা গড়, যেহেতু কি মাঝখানেরটা গড়, আর এটা দেখো 2 বছরে বড় ছোট হয়ে গেছে। এখন দেখো কি বলছে, বলছে এ বি এর চেয়ে 2 বছরে বড়, তার মানে কি স্যার? এটা এ আর এটা বি, তাই তো? তাহলে বলছে এ ও বি এর বর্তমান বয়স কত? তাহলে এর বয়স কত? 52, বি এর বয়স কত? 51। বি আর এ করার কোনো দরকারই নেই স্যার, একটু ভালো করে যদি কনসেপ্টগুলো আমরা বুঝি, করার কোনো দরকারই নাই। বুঝতে পারছো? করার কোনো দরকারই নেই। দেখো এটা তো হবেই না, এটা হওয়ার চান্স আছে, আর এটাও তো হবেই না, 3 বেশি আছে। এই দুটোর মধ্যে কোনটা হবে? যেহেতু এ বড় তাহলে 52 আগে হবে। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? কিন্তু এ 2 বছরে বড়। বুঝতে পারছো? চলো, এটা কিন্তু অপশান দেখেই করার মতো প্রশ্ন ছিল। বুঝতে পারছো? ভালো করে একটু বুঝতে হবে জিনিসগুলো। হ্যাঁ, 13 নম্বর কি বলছে দেখো, বলছে A/B যদি 4:5 হয় এবং B/C যদি 10:17 হয়, A/C কত? আমি কি বলেছিলাম স্যার? A/C যদি চাই তাহলে আমি কি করব স্যার? আমি কি করব? একদম সহজ, প্রথমে গুণ করব, তাহলে 4 গুণন 10 সমান 5 গুণন 17, 5 গুণন 17। বুঝতে পারছো কি বললাম? দুইটাই সমান করে দেবো, যা আসবে তাই রেশিও আসবে। বা তোমরা এখানে রেশিও চিহ্ন ইউজ করতে পারো, অসুবিধার কিছু নেই। তোমরা এখানে রেশিও চিহ্ন ইউজ করতে পারো, অসুবিধার কিছু নেই। দেখো 5 দিয়ে 10কে কাটলে 2, তাহলে 4 দুগুণ কত হচ্ছে? 8, আর হচ্ছে কত? 17। বুঝতে পারছো কি বললাম? ডাইরেক্ট করে দেবে, কোনো কথা নেই, ডাইরেক্ট করে দেবে। তোমরা এটা করতে যাবা না যে A/B গুণন B/C, তারপরে এখানে 4/5 গুণন 10/17, সময় যাবে, একই উত্তর আসবে, কি লাভ? তো তাই বললাম যে শুধু প্রথমেরটা আর শেষেরটা গুণ করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? ভালো করে বোঝা গেল কি বললাম? যখন A আর C চাবে, প্রথমেরগুলো প্রথমে গুণ করবে, পরেরগুলো পরে গুণ করে, কাটাকাটি গেলে কাটাকাটি করে দিবে, উত্তর তোমাদের বেরিয়ে আসবে। অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, বাহুবলী হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? একটু সবার থেকে অ্যাডভান্সভাবে তোমাকে চলতেই হবে। বুঝতে পারছো কি বললাম? একটু তো সবার থেকে অ্যাডভান্সভাবে তোমাকে চলতেই হবে, ঠিক আছে? দেন কি আছে দেখো, 14 নম্বর কি বলছে? খুব ভালো অঙ্ক, এটা আবার আমরা সিরিজে করব। হ্যাঁ দেখো, একটি স্কুলে 1400 জন ছাত্রছাত্রী আছে, তাদের 25% চশমা পড়ে, এবং চশমা পড়া ছাত্রছাত্রীদের মধ্যে 2/7 ছেলে। আচ্ছা, 2/7 যদি ছেলে হয়, বয় হয়, তাহলে গার্ল কত হবে স্যার? 5/7 হবে কি স্যার? মেয়ে, তাই তো? তাই তো? তাহলে 2/7 যদি ছেলে হয় তাহলে 5/7 কি হবে স্যার? মেয়ে হবে। তাহলে বলছে চশমা পরা মেয়ের সংখ্যা কত? তাহলে ভালো করে বুঝবে, টোটাল ছাত্র কত? একবারই শেষ হবে, এক লাইনেই শেষ হবে, এক লাইনেই শেষ হবে, ভালো করে শুধু বুঝবে। টোটাল ছাত্র লিখবে কত স্যার? 1400 গুণন কত পার্সেন্ট চশমা পরে স্যার? 25% চশমা পরে, তার মানে 1400 কত পার্সেন্ট হবে স্যার? 1400 25%।
এর মধ্যে এই যে পুরোটা এর মধ্যে কত অংশ স্যার মেয়ে, যেহেতু মেয়ের সংখ্যা চেয়েছে চশমা পরা, স্যার 5/7, এই যে 0 0 কেটে দিলাম, 7 দিয়ে 14কে কাটলাম 2, 25 2 50, 5 50 250, উত্তর আমাদের বের হয়ে গেল। বুঝতে পারছো, কোনো ঝামেলার মধ্যে যাবে না। সিরিজ কনসেপ্ট হচ্ছে একটা বেস্ট কনসেপ্ট, বুঝতে পারছো, একদম বেস্ট কনসেপ্ট। 1400 জন ছাত্রছাত্রী আছে, চশমা পরা ছাত্রছাত্রীর সংখ্যা 25%, তাহলে 1400-র মধ্যে 25% কি চশমা পরে। আর এই টোটাল চশমা পরা কি, এটা আমরা এই যে যখন আমরা এখানে 1400 ভালো করে বুঝবে গুণন 25%, 25/100 এই লাইনটা যখন আমরা বের করেছি, এখানে আমরা কি পেয়েছি বলো তো, চশমা পরা টোটাল ছেলে ও মেয়ের অংশটা আমরা পেয়েছি, বা কতগুলো ছেলে টোটাল চশমা, ছেলে বা মেয়ে উভয়ই কতগুলো চশমা পরে। তার মধ্যে দেখো 2/7 অংশ ছেলে, তাহলে মেয়ে কত, 5/7 অংশ, বাস কাটাকাটি করলাম, আমাদের উত্তর বের হয়ে আসলো। বুঝতে পারছো কি বললাম? আর অসুবিধা থাকলে কমেন্ট অবশ্যই বলবে। দেখো তারপর অঙ্ক কি বলছে, 15 নম্বর, একজন ব্যক্তি 4 ডজন ডিম 24 টাকা প্রতি ডজন করে এবং 2 ডজন ডিম 32 টাকা প্রতি ডজন করে কিনলেন। মোড়ের উপর কত টাকা লাভ করতে চায়? 20% লাভ করতে হলে প্রতি ডজন কত করে বিক্রি করবেন। খুব ভালো অঙ্ক এবং ভালোভাবে বোঝো। আচ্ছা, 1 ডজনের দাম যদি 24 টাকা হয়, তাহলে 4 ডজনের দাম কত হবে স্যার? 4 24 96, তাই তো। আর 2 ডজন, এটা কিনছো প্রথম ফার্স্ট, হ্যাঁ প্রথম ডিমটা, তাই তো। আর সেকেন্ডটা কত কিনছে স্যার? প্রতি ডজন 32 টাকা, কয় ডজন কিনছে স্যার? 2 ডজন, কত টাকা স্যার? 64 টাকা দিয়ে কিনছে, তাই তো। তাহলে টোটাল কত ডজন ডিম কিনলো স্যার? 6 ডজন, তাই তো। 4 আর 6 6 ডজন ডিম, তাহলে 6 ডজন ডিমের দাম টোটাল কত হইলো স্যার? 0 9 6 15 16, তাহলে 6 ডজন ডিমের দাম হলো 160 টাকা, তাই তো। তারপর হচ্ছে প্রতি ডজনে কত করে বিক্রি করতে হবে যখন মোডের উপর 20% লাভ করবে। তাহলে টোটাল আমার সিপি যে পেলাম 6 ডজন ডিমের কত স্যার? 160 টাকা। তাহলে এর উপর যখন আমি 20% লাভ করব স্যার, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, তাই তো। তার মানে কি, পাশে আমি কত টাকা লাভ করব? 6 টাকা। তাহলে দেখি কত টাকা হয় টোটাল এসপি। তাহলে 5-এ 6 টাকা লাভ করব, কাটলে কত হয়? 3 5 15, 5 2 10, তাই তো। দেখো এখানে কিন্তু আমি উত্তরটা পেয়ে গেলাম যে 32 উত্তর হবে। যে স্যার কেন 6-এর সাথে 32 তো গুণ না করলে আমি স্যার এসপিটা পাবো না স্যার, তাই তো। তাহলে এসপিটা কি দেখো বোঝাচ্ছি, 6 2 12, 2 হাতে থাকবে কত? 1, 318 আর 1 19, তাই তো। তাহলে এটা কি পেলাম আমরা? এটা পেলাম আমরা এসপি, তাই তো। টোটাল ডিম আমার কত ডজন? টোটাল ডিম হচ্ছে আমার 6 ডজন, তাহলে পার ডজন কত করে বিক্রি করব? তাহলে এসপিকে কত দিয়ে ভাগ করবো? 192 হচ্ছে আমার এসপি, এসপিকে কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে, তাহলে কত হচ্ছে? 32। এই জন্য আমি বলেছিলাম, কারণ 6 দিয়ে তো আমাকে এখানে ভাগ করতে হবে, এই জন্য আমি এখানেই বলেছিলাম উত্তরটা হবে 32। বুঝতে পারছো? একটু ব্রেন খাটাবে। দেখো এখানেও 6 আছে, তার মানে কি আমাকে এটাকে 6 দিয়ে গুণ করে আবার এটাকে 6 দিয়ে ভাগ করবো? এতটা বোকা হলে হবে না, ঠিক আছে। তাহলে 32 হয়ে যাবে, কিন্তু এটার সঠিক উত্তর। পার ডজন 32 টাকা করে বিক্রি করলে আমার 20% লাভ হবে। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? তার মানে ও যে ডিমটা 24 টাকা করে কিনেছিল সেটা 32 টাকাতে বিক্রি করছে, আর যেটা 32 টাকা কিনেছিল সেটা 32 টাকাতেই বিক্রি করছে উভয় ডিমগুলো। বুঝতে পারছো কি বললাম? তো এইটুকু একটু বেসিক সেন্স তো তোমাদের রাখতেই লাগবে, যে এখানে 6 দিয়ে গুণ করে আবার 6 দিয়ে ভাগ করবো না, এটা করবো না। বুঝতে পারছো কি বললাম? চলো, তোমরা সকলেই জানো চাণক্য ফাউন্ডেশন ব্যাচ, যেটা আমি বলতেছি বারবার, যে ওখানে থেকে তোমরা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো করবে, সেটা দেখো তোমরা অবশ্যই এগুলো সব লাইভ ক্লাস পেয়ে যাবে কিন্তু, হ্যাঁ। শুধু এখানে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা, যেটা তোমাদের এখন আগে নিতেই স্যার দিত, এখন পরিস্থিতি স্যার দিচ্ছে। বুঝতে পারছো কি বললাম? রিজনিং তোমরা প্রতিদিনই 9টার সময় পেয়ে যাবে নিতেই স্যারের কাছ থেকে। 7টার সময় তোমরা জিকে আর জিএস ক্লাস পেয়ে যাবে, এবং 8:30 তোমরা পেয়ে যাবে ম্যাথ ক্লাস আমার প্রতিদিন লাইভ চলে আসবে। সবাই পুরো মজা করে অঙ্ক করবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স। বোঝা গেল কি বললাম? আর এই যে সিরিজটা চলছে, যারা একদম নতুন তারা অবশ্যই সিরিজটা পুরোটা কমপ্লিট করবে, তোমাদের ম্যাথে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো কি বললাম? চলো 16 নম্বর অঙ্ক কি বলছে দেখি। বলছে দেখো, পি এর বেতন কিউ এর বেতনের তুলনায় 25% বেশি, তাহলে কিউ এর বেতন পি এর তুলনায় কত শতাংশ কম হবে? আমি প্রথমে তোমাদের বেসিকভাবেই করাই। দেখো পি আর কিউ, তাহলে পি এর বেতন কি? কিউ এর বেতনের তুলনায় 25% বেশি, তার মানে কি
কিউ এর বেতন যদি আমার 100 টাকা হয় তাহলে পি এর বেতন কত হবে স্যার? যেহেতু 25% বেশি তাহলে হবে 125 টাকা। বুঝতে পারছো কি বললাম? তারপরে কি বলছে দেখো, তাহলে কিউ এর বেতন, এই যে কিউ এর বেতন, পি এর বেতনের কত তুলনায় কত পি এর তুলনায় কত শতাংশ কম। তাহলে পি এর তুলনায়, তাহলে যার তুলনায় বলবে তারটা কোথায় হয় স্যার? নিচে হয়। তাহলে কত শতাংশ কম স্যার? 25। তাহলে কততে 25 কম স্যার? যেহেতু পি এর তুলনায় তাহলে পিরটা নিচে হবে, তাহলে 125-এ কত কম স্যার? 25 কম, গুণন, যেহেতু শতাংশ বলছে তাহলে স্যার 100 দিয়ে গুণ হবে, 5 দিয়ে কাটবো, 5 25 125, 5 দিয়ে 100 কাটবো 20%। তাহলে উত্তর কত হয়ে যাবে স্যার? 20% হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? এটা কিন্তু ছিল, এই যে 2 নম্বরটা ছিল 33 পূর্ণ 1/3 ছিল। হ্যাঁ, বুঝতে পারছো কি বললাম? 20% বেসিকভাবে। আর যারা আমার ক্লাসটা করেছো অলরেডি তারা সকলেই জানো যে 25%-এর ফ্র্যাকশান ভ্যালু কত স্যার? 1/4, তাই তো? এক লাইনই শেষ। 25%-এর ফ্র্যাকশান ভ্যালু কত স্যার? 1/4, 1/4। যেহেতু কী হয়েছে স্যার? বেশি, তাই তো, তুলনায় বেশি, তাহলে বেশি হলে কী হবে স্যার? এটা বাড়বে স্যার, তাহলে কত হবে? 1/5। 1 বাড়বে, উপরে 1 আছে, তাহলে নিচে কী হবে? 1 বাড়বে। তাহলে 1/5 মানেই কী স্যার? 1/5 মানেই তো স্যার 20%। এটার জন্য স্যার খাতা কলম লাগে স্যার? মুখেই হবে যে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, যেহেতু বেশি তাহলে 4-এ 1 বাড়বে মানে কি 4-এ 5 হবে, তাহলে 1/5, 1/5-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20%। আমাকে এত কিছু করতেই হবে না, আমি মুখে বলতে পারবো, তাই না? চলো, বুঝছো তো? চলো 17 নম্বরটা বলো কী হবে তাড়াতাড়ি। দেখো কি বলছে 17 নম্বরটা, কোথায় গেল? হ্যাঁ, 17 নম্বরটা দেখো কি বলছে। বলছে এ, বি এবং সি মিলে 550 টাকার একটি কাজ করে। তারা তিনজনে 550 টাকা একটা কাজ কন্ট্রাক্ট করে নিয়ে করে। এ, বি মিলে কাজের 7/11 অংশ করে। সি এর প্রাপ্য টাকা কত? আচ্ছা, একটা কাজ যদি তোমরা ঠিক করে নাও, ঠিক আছে, তো যে যতটা কাজ করবে সে তো ততটাই টাকা পাবে নাকি? টোটাল কাজটা বলছে কত? দেখো 7/11 অংশ কাজ কে করেছে? এ প্লাস বি করেছে 7/11 অংশ কাজ, তাই তো? তার মানে সি কত অংশ কাজ করেছে স্যার? স্যার সি কাজ করেছে টোটাল কাজ 11 অংশ, তার মধ্যে 7 অংশ যদি এ বি করে তার মানে 4 অংশ বাকি থেকে স্যার, তাহলে সি কত অংশ করেছে? স্যার সি করেছে 11/4 অংশ, তাই তো? তাহলে সি করেছে কত অংশ? 11/4 অংশ। আর এই যে 550 টাকাটা পায় সেটা টাকা আমরা কখন পাই? যখন পুরো 11 অংশ কাজটা করি তখন পাই। তার মানে 11 অংশ কাজ করলে পাওয়া যায় 550 টাকা, গুণন সি এর প্রাপ্য কত? তাহলে সি এর প্রাপ্য কত? সি কত অংশ করেছে 11 অংশের মধ্যে? 11 অংশের মধ্যে সি কত অংশ করেছে স্যার? 4 অংশ। তাহলে 4-এর মান কত স্যার? 11 দিয়ে 55-কে কাটলে 5 আর একটা শূন্য, 4 5-এ কত হয় স্যার? 4 5-এ 20, এক্সট্রা একটা শূন্য স্যার, তাই তো? একদম স্যার জলের মতো। তাহলে অপশান এ স্যার হয়ে যাবে সঠিক উত্তর স্যার, কোনো কথা হবে না স্যার। পরীক্ষায় স্যার একদম ডাইরেক্ট করে দেবো। 11 মানেই হচ্ছে 550, 4 মানে কত? বুঝতে পারছো কি বললাম? এগুলো কিন্তু সব PYQ প্রশ্ন, ভালো করে মনে রাখবে। বুঝতে পারছো? যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে স্যার এই জায়গাটাতে সমস্যা, আমি চেষ্টা করবো পরের ক্লাসে সেই সমস্যাটা দূর করার। বুঝতে পারছো কি বললাম? দেখো 18 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, তাই তো? ABC একটি সমবাহু ত্রিভুজ, এর উচ্চতা দেওয়া আছে কত? 3√3, হলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বাহুর দৈর্ঘ্য কত, তাই তো? আচ্ছা, আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের উচ্চতা, একটু লেখাগুলো একটু খারাপ হচ্ছে, হ্যাঁ, উচ্চতা কত? √3/2 গুণন বাহু। এটা কি ছিল স্যার? আমরা জানি উচ্চতা এভাবে বের করে, উচ্চতার সূত্র কি? √3/2 গুণন বাহু। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা যদি আমার উচ্চতা হয়, তাহলে আমার উচ্চতা আবার অঙ্কে দেওয়া আছে কত? 3√3। তাহলে আমরা কি করব? যে √3/2, আচ্ছা বাহুটাকে আমরা সমান এ ধরে নিই, বা বাহু লিখলেও চলবে, আমরা বাহু সমান এ ধরলাম, তাই তো? তাহলে √3
একটু নিচে লিখি, তাহলে √3, তাহলে আমরা কি পেলাম, তাহলে √3/2 গুণন বাহু কত এ, এটা সমানই কত 3√3, তাই তো। এখানে যদি আমি এ সমান করি তাহলে কি হবে, 3√3 তো আছে এখানে, 2টা যাবে উপরে আর √3টা আসবে কোথায় নিচে, √3 কাটা যাচ্ছে, তাহলে কত থাকছে এ সমান 6, তাহলে অপশান বি বাহুবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? যারা নতুন আছো তাদের হয়তো একটু ত্রিভুজের অঙ্ক বুঝতে অসুবিধা হবে। এটা হচ্ছে সূত্র, √3/2 আমরা কি করে বের করি, বাহু, এটা হচ্ছে কি উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। বুঝতে পারছো কি বললাম? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, ভালো করে বুঝবে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা, আমরা বাহুটাকে এ ধরে নিলাম, √3/2 গুণন এ সমান কি 3√3, দুইটাই কি উচ্চতা, তাই এর মানটা এখান থেকে বের করলাম, আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বুঝতে পারছো কি বললাম? বোঝা গেছে কি বললাম? চলো পরের অঙ্ক দেখি কি বলছে। বলছে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে এখানে, কত টাকা, 500 টাকা, এটিকে পরপর 2টি ছাড়ে বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য কত হবে? দেখো এটা তোমরা দুইভাবে করতে পারো, যে স্যার কীরকমভাবে, যেহেতু পরপর 2টি ছাড় তার মানে কি সাকসেসিভ, মোট ছাড়টা কত সেটা বের করে আমরা বিক্রয় মূল্য বের করব, তাই তো। তাহলে সাকসেসিভ দিয়ে যদি আমরা করি তাহলে কীভাবে করবো, 7 যেহেতু -10 প্লাস 10 গুণন 10, তাই তো, বাই 100, 0 0 কাটা যাচ্ছে, এখানে হচ্ছে -20 আর প্লাস 1, তাই তো, 1 1 1, তাহলে কত হচ্ছে -19, তাহলে -19% কী করতে হবে আমাকে, সারে বিক্রি মানে 19% সারে মাইনাস আসছে, মানে কি সার আসে এই জন্য মাইনাস, তাহলে 19% কি আমাকে কম দামে বিক্রি করতে হবে জিনিসটা, তাই তো, জিনিসটা আমাকে কি করতে হবে, 19% কম দামে বিক্রি করতে হবে। তাহলে আমার জিনিসটার দাম যদি আমার 100 টাকা হয়, তার থেকে আমাকে 19 টাকা কম দামে বিক্রি করতে হবে, তার মানে কত হবে স্যার, 81 টাকা, তাই তো, তাই তো। তাহলে আমার যদি এখানে নিচে করে, এখানে আমি উপরে আর একটা টাইপ করাবো, নিচে যদি আমি, তাহলে সিপি যদি আমার 100 হয়, তাহলে এসপি আমার কত হবে স্যার, 81 টাকা, তাই তো। তার মানে স্যার 100-র মানটাই কত দেওয়া আছে, 500, আর 81-র মানটা স্যার কত হবে, 0 0 কাটা যাবে, 5 5 8 40, 405 টাকা। বুঝতে পারছো, যদি তোমরা সাকসেসিভ দিয়ে করো 405 টাকা, বি বাহুবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি তোমাদের যেটা বলেছিলাম সিরিজ কনসেপ্ট, তোমরা সেটা দিয়েও করতে পারো, অসুবিধার কিছু নেই। টোটাল আমার বিক্রয়, আমার এসপি কত 500, এটাকে আমি প্রথমে কি করছি 10% ছাড়ে বিক্রি করছি, তার মানে কত টাকা বিক্রি করছি, তাহলে 90/100, আবার কি করছি 10% ছাড়ে দুইবার, আবার 90 কি করছি আমি 100 করছি। বুঝতে পারছো কি বললাম, সিরিজ কনসেপ্ট, 500 টাকা আমার ক্রয় মূল্য এবং আমি বিক্রি করছি 10% ছাড় দিয়ে, তার মানে 500 টাকার উপরে 10% ছাড় মানে কি 90%, তাহলে 90/100, আবার এই যে পুরোটার উপরে আবার কি করছি 10% ছাড় দিয়েছি, মানে আবার 90/100, এখানে 0 0 কাটবো, এখানে একটা 0 এখানে একটা 0 কাটবো, এখানে একটা 0 এখানে একটা 0 কাটবো, 9 লং 81 আর 5 81 হচ্ছে কত 405। তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবেই করবে, অসুবিধার কিছু নেই। বুঝতে পারছো কি বললাম? আমার তো এখানে সিরিজ কনসেপ্টটাই ভালো লাগে, আর সাকসেসিভ দিয়ে তারাই করতে পারবে যারা খুব দ্রুত প্র্যাকটিস করছো, তারা 10% ছাড় মানেই বলতে পারবে যে এখানে 19% ছাড় দিতে হবে। বুঝতে পারছো, কেউ আবার তাড়াহুড়ো করে এখানে 21% করতে যাবে না পুরনোদের মধ্যে, ঠিক আছে, যোগ করে 21% করতে যাবে না, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ভালো করে মাথায় রাখবে। ওই জন্য সিরিজ কনসেপ্টটা খুব ভালো হয়, এগুলোর ক্ষেত্রে ভুল হওয়ার চান্স খুব কম থাকে। বুঝতে পারছো কি বললাম? চলো 20 নম্বরটা দেখি কি বলছে। বলছে কোনো একটি জিনিস 78 টাকা দামে বিক্রি করলে যে শতকরা লাভ হয় তা 69 টাকা দামে বিক্রি করলে হওয়া শতকরা লাভের দ্বিগুণ, জিনিসটির ক্রয় মূল্য কত? ভালো প্রশ্ন। একটা জিনিস আছে, দেখো আমার ক্রয় মূল্য ধরি, সিপি ধরি আমি X টাকা, ঠিক আছে, এটা যখন আমি 69 টাকায় বিক্রি করি, আমি যে লাভটা পাই আমি এটাকে 78 টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ পাই, তাই তো। তাহলে আমি ভালো করে বোঝো, হ্যাঁ, আমি একটা জিনিসকে 69 টাকায় বিক্রি করলে যে লাভ পাই সেটাকে যদি আমি 78 টাকায় বিক্রি করি তার দ্বিগুণ লাভ পাই, মানে এটা বিক্রি করে যে লাভ হচ্ছে এটা বিক্রি করলে এখান থেকে তার কি লাভ হবে, দ্বিগুণ লাভ হবে।
বুঝতে পারছো কি বললাম? দ্বিগুণ লাভ হবে। কত লাভ হবে স্যার? দ্বিগুণ। তার মানে যদি দ্বিগুণ লাভ হয় স্যার, তার মানে এখান থেকে এখানে একটা লাভ স্যার আমার 1, আর এখান থেকে এখানে একটা লাভ আমার স্যার 1, তারপরে তো আমার এখানে 2 আসবে স্যার। বুঝতে পারছো ভালো করে? ভালো করে বুঝবে। তাহলে আমি x টাকা থেকে যখন 59 টাকায় বিক্রি করছি, তখন আমি ধরো 1 টাকা লাভ করছি। আবার যখন 59 টাকা, আমি 59 টাকায় বিক্রি করে 8 টাকায় বিক্রি করলে আমি কী করতাম? x থেকে পুরো দ্বিগুণ লাভ করতাম। তার মানে এখানে আমি 59 থেকে কত লাভ করতাম স্যার? 1 গুণ লাভ করতাম, তাই তো? তখন তো আমার এই যে এখান থেকে এটা দ্বিগুণ হয়ে যাবে, 1 যোগ করলে 2 হবে, তাই তো? তার মানে কি, এই যে গ্যাপটা ভালো করে বুঝবে, যে গ্যাপটা আমার 78 থেকে যে গ্যাপটা আমার 78 থেকে 69-এর যে গ্যাপটা, যা গ্যাপ, তাহলে এখান থেকে এটাও সেই গ্যাপই হবে, তাই তো? তার মানে 78 থেকে যদি আমি 69 বিয়োগ করি, তাহলে কত আসবে স্যার? 9। মানে আমার এটা যদি 9 হয় এই গ্যাপটা, তাহলে স্যার এই গ্যাপটা কত হবে স্যার? এই গ্যাপটাও স্যার 9 হবে, তাই তো? তাহলে আমার কি 69 হচ্ছে আমার একটা এসপি, তাহলে এটা থেকে আমি যদি 9 বিয়োগ করি, তাহলে কী পাবো? 60 পেয়ে যাবো। তাহলে অপশান এ হয়ে যাবে আমার কি স্যার এটাতে সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? এখানে হয়তো একটু তোমাদের মানে লেখাগুলো একটু বেশি লিখে ফেললাম, কিন্তু তোমরা যদি প্রথম থেকে দেখো তাহলে অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারবে। তো যারা বুঝতে পারো না, তারা আবার ভিডিওটা এগিয়ে দিয়ে ভালো করে এটা বুঝে নেবে। খুব ভালো কিন্তু একটা অঙ্ক ছিল এটা, বুঝতে পারছো? তো তোমাদের আজকে এটাই ছিল 20টা সেট, পুরো PYQ প্রশ্ন প্যাটার্ন, ঠিক আছে? PYQ এর প্রশ্নই ছিল। এই PYQ ফলো করে তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে যারা ক্লাসটা দেখছো, এবং যারা ফিউচার পয়েন্ট একাডেমিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে এই ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা খুব সবার আগে পাও। এবং অবশ্যই প্রতিদিনই আমার ম্যাথ ক্লাস করতে কেউ ভুলবে না। সন্ধ্যে ঠিক 8:30টায় আমি চলে আসি লাইভে, অবশ্যই তোমরা সেখানে আসো। সেখানে আমরা বেসিক থেকে করতেছি, বুঝতে পারছো কি বললাম? সেখানে আমরা একদম বেসিক থেকে করতেছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে সন্ধ্যে 8:30টায় লাইভে।